হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুদের হাতে মৌসুমি। আমি একটু আস্তেই কথা বলছি, কারণ কি আমি বেশি জোরে কথা বলছি না, কারণ কি এখনও সেলাইটা রয়েছে, সেলাইটা এখনও কাটা হয়নি। আর এত গরম পড়েছে, বিশ্বাস করো, দুদিনের মাত্র বৃষ্টি হলো, এক ঘন্টাও হয়নি। এত গরম যে পাখা ছাড়া থাকা সম্ভব হচ্ছে না আমার দ্বারা। যেহেতু সেলাইটা রয়েছে, সেলাইটা না থাকলে তাও চেষ্টা করতাম পাখা বন্ধ করে তোমাদের সামনে আমার এক্সপিরিয়েন্সটা তুলে ধরার, বাট সেলাইটা থাকার জন্য আমি আর এক্সট্রা কোনো ঝামেলা নিতে চাইছি না। বিশ্বাস করো, একটু ঘাম একটু ইয়ে হয়ে গেলেই না একটা শরীরে একটা অস্বস্তি শুরু হয়ে যাচ্ছে সেলাইটার জন্য। সেলাইটায় হালকা ব্যথাও রয়েছে। আর যেহেতু আমি একটু ফ্যাটি, তো তাই জন্য হয়েছে কি, 9টা যে সেলাই পড়েছে পরপর, 9টা সেলাইগুলো না সমান হয়নি, সেলাইগুলো সবকটা এরকম হয়ে রয়েছে। এই কারণে যে ওপরের যে গ্যাপটা প্রত্যেকটা রয়ে গেছে, তাই জন্য আরও বেশি কষ্টটা হয়েছে। তো চলো, আমি আর বেশি ভাগ বকতে চাইছি না, একদম প্রথম থেকে শুরু থেকে কিভাবে আমার এটা স্টার্ট হলো না হলো বুঝতে পেরে, এতদিন পর কী করে বুঝতে পারলাম, বা কীভাবে কী হলো, অপারেশনটা কেন করতে হলো, অপারেশন ছাড়া কি কোনো উপায় ছিল না, বা যাই হোক, যেটাই হোক না কেন, তোমাদের সঙ্গে আজকে সব এক্সপিরিয়েন্সটা তুলে ধরবো। এই পুরো জার্নিটা কেমন ছিল আমার, সেটাও তোমাদের সামনে যতটা পারবো শর্টে বলার চেষ্টা করব। হয়তো আজকে ভিডিওটা একটু লেন্দি হবে, প্লিজ তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমরা আমার এক্সপিরিয়েন্সটা আমি যতটা ডিটেলসে বলবো, তোমাদের যদি কারোর এরকম সমস্যা হয়ে থাকে কিন্তু তোমরা বুঝতে পারছো না এটা কিসের জন্য হচ্ছে, আশা করি সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো জার্নি বলতে গেলে যদি আমি শুরু করি, সো এইটা আমার হয়েছিল 2019 সালে, যখন আমার ছেলে আমার পেটে ছিল, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম। প্রেগনেন্ট থাকাকালীন প্রথম কিছু মাস বেশ ভালোই গেছিলো। তারপর আমি যখন 4th মান্থ আমার প্রেগনেন্সি চলছিল, তখন আমি বাপের বাড়িতে আসি। তো সেই সময় হয়েছিল কি, রাত্রেবেলা হঠাৎ করে না বুকের এই পোর্শনটা জুড়ে খুব ব্যথা শুরু হয়ে গেছিলো। তো আমি ভালো হয়তো বাপের বাড়িতে এসেছি, একটু খাওয়া দাওয়া রিচ হয়েছে, ভালো মন্দ খেয়ে ফেলেছি, তাই জন্য হয়তো গ্যাস হয়ে গেছে। তো আমি সেই গ্যাসের হিসাবেই চলছিলাম, যে গ্যাস, কিন্তু সারা রাত্রি সেখানে আমার প্রবলেম হয়েছে। 4th মান্থ প্রেগনেন্সিতে আমি এত কষ্ট পেয়েছি সেদিনকে রাত্রেবেলায়, এখান দিয়ে ব্যথাটা আস্তে আস্তে এখান দিয়ে হয়ে পুরো পিঠ আস্তে আস্তে ওপর দিকে উঠছিল। বাট তখন আমি জানতাম না যে এইটা গল ব্লাডারের কারণে। ইয়েস, আর তোমরা জেনে এতদিন ধরে তোমরা যদি আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকো, তো তোমরা জানবে যে আমার গল ব্লাডার অপারেশন হয়েছে। আমার গল ব্লাডার হয়েছিল মাঝখানে আরও অনেক কারণের জন্য, তোমাদের থেকে আমি অনেক দূরে ছিলাম, সেই সব হিস্ট্রি আমি সবই বলবো তোমাদের। আজকে আসি আমার গল ব্লাডারের যে কারণটা, গল ব্লাডারের যে এই ব্যাপারটার জন্য আমার এরকম সেই 2019 সাল থেকে হয়ে আসছে, সেটা আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম নর্মাল গ্যাস্ট্রিকের প্রবলেম, গ্যাসের প্রবলেম, তাই জন্য। তো সেদিনকে ওরকম হওয়াতে সেই সারা রাত্রি ঘুমোতে পারিনি। ভোরবেলা 5:30 নাগাদ বাবা গেছে ওষুধ আনতে, কিন্তু তখন কোন ফার্মেসি খোলা থাকবে বলো 5:30 নাগাদ। তো তাই জন্য মানে যেমন তেমনভাবে ঘরের ওষুধ দিয়েই চালিয়েছিলাম। তো বাবা যেমন তেমনভাবে একটা ওষুধ জোগাড় করেও এনেছিল, তো সেইটা দিয়েই চালানো হয়েছিল। সরি, এরোপ্লেন যাচ্ছে, সেই আওয়াজটাও গ্যারেন্টি তোমরা পেয়েই যাবে। তো যাই হোক, তো সেই দিন মানে সেই রাত্রিটা যেমন তেমনভাবে গেল। তো পরের দিন থেকে আবার নর্মাল হয়ে গেল ব্যাপারটা, আর তেমন মাস 2-3 হয়ে যাওয়াতে কিচ্ছু হলো না। প্রেগনেন্সির যখন আমি আবার 9th মান্থে পড়লাম, 9th মান্থ তখন হয়নি, মানে 8th মান্থ ছিল তখন আমার, অক্টোবর মাস, অক্টোবর না, তখন 8th মান্থ ছিল আমার। তখন আমি আবার বাড়ি চলে আসি, যেহেতু 9th মান্থের 7টা এই বাড়ি থেকে দেবে। তো আমি 8th মান্থের শেষেই, মানে যেহেতু পুজোর টাইমে তখন আমি একা কী করবো, তাই জন্য আমি আবার চলে আসি এখানে। তো এখানে যখন থাকি, আমার সেই সময় অক্টোবর মাসে আমার মনে আছে দুর্গাপুজোর সেদিনকে অষ্টমী বা নবমী এরকম কিছু একটা ছিল। তখন আমার রাত্রেবেলা আবার পেন ওঠে। সো আমি এটা ভয় পেয়ে যাই যে সেটাকে আমি নর্মাল গ্যাসের হিসাবেই নিয়েছিলাম, যে গ্যাস্ট্রিকের পেনটাই আবার হয়েছে, যেহেতু পেটে তখন আমার বেবি, আমার ফুলফিল বেবি হয়ে গেছে পুরোপুরি, ডাক্তার বলেও দিয়েছে। সো তাই জন্যই আমি ধরে নিয়েছিলাম যে হয়তো হতে পারে খাওয়া দাওয়া একটু রিচ করে নিয়েছে, যেহেতু এত মাস ধরে কোনো অসুবিধা হয়নি। তো ভেবে নিয়েছিলাম যে খাওয়া দাওয়া আবার কিছু রিচ করে ফেলেছি।
তাই জন্যই হয়তো গ্যাসের প্রবলেম। সেম ব্যথাটা এখান দিয়ে উঠে এপাশে গিয়ে পিঠ বরাবর আস্তে আস্তে ওপর দিকে উঠছিল, বাট আমার তখন কোনো ধারণা ছিল না যে এটা গল ব্লাডারের জন্য হচ্ছে। আমি গ্যাস্ট্রিকের প্রবলেম ধরেই চলছিলাম প্রথম থেকে। তো সেই দিনকে রাত্রে আমার আরও কষ্ট হয়েছে, যেহেতু পেটটা তখন পুরো ফুলে রয়েছে, পুরো ভরপুর, আর তার মধ্যে ওরকম ব্যথা হচ্ছে। সেরকম আমি যেন মনে হচ্ছিল আমি গেলাম, আমি শেষ, মরেই যাব। তো যাই হোক, তখনও মাথায় ওটা আসেনি যে হসপিটালে যেতে হবে, কেন তখন ওটা মাথায় আসেই না। কিন্তু নর্মাল গ্যাসের পেন হচ্ছে, গ্যাসের ওষুধ খাবো বাড়ির নর্মাল তারপর বিট নুন, গরম জল, আরও মানে হোম রেমেডিস অনেক কিছু ট্রাই করলাম সেদিনকে। বাট সেই জিনিসটা সারা রাত্রির যায়নি, সারা রাত্রির গেলে হয়তো আমি মরেই যেতাম, যেহেতু পেটে আমার বাচ্চা ছিল, অত কষ্ট, পেটে বাচ্চার কষ্ট। গরম অক্টোবর মাসে, তখনও যেহেতু ঠান্ডা পড়েনি, গরম তখনও, সেই গরমের কষ্ট, মানে সেই মানে কী বলবো। তো যাই হোক, গ্যাসের ওষুধ খাওয়াতে করাতে, তারপর হোম রেমেডিসগুলো ট্রাই করাতে একটুখানি ভমিটিং হলো আমার। ভমিটিং হওয়ার পর আমি আস্তে আস্তে নর্মাল হয়ে গেলাম। তারপর প্রায় রাত্রির 2:30-3টের পর গিয়ে আমি একটুখানি আরাম পেলাম, দেন আমি ঘুমোতে পেরেছি। তো সেটাকেও আমি নর্মাল গ্যাস্ট্রিক হিসাবেই নিয়েছিলাম। সো বাড়ির লোক অনেকে বলেছিল যে গ্যাস্ট্রিক পেন হচ্ছে, তো তুই ডাক্তার দেখা। তো নেক্সট টাইম যখন আমি শেষ আমার ডাক্তার ভিজিটে গেছিলাম প্রেগনেন্সির জন্য, তো ডাক্তারকে বলাতে ডাক্তার বললো ঠিক আছে তুমি গ্যাসের ওষুধ খেতে পারো। তো আমাকে একটা র্যান্ডাম একটা গ্যাসের ওষুধ লিখে দিয়েছিল, সেটাই আমি কন্টিনিউ করছিলাম। তো যাই হোক, তার জন্য কোনো অসুবিধা হয়নি। তারপর আমার বেবি নভেম্বর মাসে হলো, সো তারপর থেকে আর অতটা অসুবিধা হয়নি। বাট বেবির যখন আমার 8 মান্থ, আই থিঙ্ক তখন 2020 সালের জুন জুলাই এরকম, জুন জুলাই মাস, তখন ভরপুর লকডাউন চলছে, একদম মানে লকডাউন। তখন আমি ছিলাম আমার ওই বাড়িতে। তো সেই দিনকে সন্ধ্যে থেকে বিকেল থেকেই আস্তে আস্তে আমার ব্যথাটা, পেনটা উঠে গেছিলো। কিন্তু আমি কিন্তু সেদিন কোনো তেমন রিচ খাইনি, কারণ কি ছেলে যেহেতু আমার ব্রেস্ট ফিডিংয়ে ছিল, তারপরে আবার ওকে সেই সময় 6 মান্থের পর থেকে আমি স্যারালাক এগুলো দেওয়াও স্টার্ট করে দিয়েছিলাম, ফর্মুলা মিল্কও দিতাম। তো আমি অতটা রিচ খেতামও না তখন, আর খেতে পারতামও না বাচ্চা হওয়ার পর থেকে। তো তখন আমি ভাবলাম কেন ব্যথাটা উঠছে, এখন তো ব্যথা ওঠার কথা না। তো তখনও আমি সেটাকে গ্যাস হিসাবেই নিয়েছিলাম। তো আমি কাউকে কিছু বলিনি, বিকেল থেকেই আমার জিনিসটা হচ্ছিল। কিন্তু যখন ছেলের খাওয়ার টাইম এলো, ওই 8টা 8:30 এরকম টাইম যখন হবে, যে আমি স্যারেলাক গুলছি, তখন আমার প্রচুর পরিমাণে ব্যথা শুরু হয়ে গেল। মানে ব্যথাটা পুরো চারদিক ঘিরে নিল। তখন অনেকেই সন্দেহ করেছিল যে এটা গ্যাসের জন্য হতে পারে না, এটা হয়তো ওই গল ব্লাডারের জন্যই। কিন্তু হয় না যে তুমি দামি তখনই যখন তুমি সেই পারফেক্ট জায়গায় আছো, তাহলেই তোমার মূল্য আছে। পারফেক্ট জায়গায় না থাকলে তোমার কোনো মূল্য নেই, তুমি সেখানে দামিই না। তো হয়তো আমার সঙ্গে তাই হয়েছিল। তাই জন্য সেই যে একটা যে তার ট্রিটমেন্ট নেওয়া, তার সচরাচর গিয়ে ডাক্তারকে করা, তো সেটা কোনো কিছুই হয়নি। কারণ লকডাউন চলছে, তো কী হয়েছে, ডাক্তার তো মেডিকেল যে জায়গাগুলো ওগুলো তো খোলাই ছিল, যাওয়াই যেত, কিন্তু না, কিচ্ছু করা হলো না। ওই জায়গাটা তখনই এন্ড হয়ে গেল। কারণ কি পাশের ঘরে যে দিদি ছিল আমার, সে একটা ওষুধ দিল আমাকে, আই থিঙ্ক সুক্রল ওষুধটার নাম ছিল, টনিক ছিল, লিকুইড। তো ওইটা খাওয়ার পর আস্তে আস্তে আরাম পেলাম। অ্যান্ড দেন আমার বেবিকে আমি খাওয়ালাম, খাইয়ে তারপর নর্মাল যেমন ছিল সেদিনকে আর কোনো অসুবিধা হয়নি। তো এরকমভাবে বেশ ভালোই যাচ্ছিলো, সেই বছরটা বেশ ভালোই কাটলো, তারপরে কোনো অসুবিধা হয়নি। দেন আবার তারপরে আমার বছর 2-3 কোনো অসুবিধাই হয়নি, কোনো অসুবিধাই হয়নি। দিয়ে এর আগের বছর 2023-এ যখন আমি বাপের বাড়ি চলে এলাম নানান রকম কারণের জন্য, নানান রকম অসুবিধার জন্য, তো তারপরে আসার মাসখানেক পর আমি এপ্রিলের শেষে চলে এসেছি। অ্যান্ড মে থেকে জুন মাসেই আবার আমার রাত্রিবেলা করে আবার গ্যাসের পেন উঠলো। মানে পেনটা এত পরিমাণেই ছিল যে আমি সহ্য করতে পারছিলাম না। দেখো এখনও তোমাদের সঙ্গে বলছি, আমার অলরেডি গুজবাম্প হচ্ছে শরীরে, যে কী পরিমাণে পেন আমি সহ্য করেছি। মানে শ্বাস নিতে পারছি না, দম আসছে না, কেমন একটা অস্বস্তি শুরু হয়ে গেছিলো, যেন মনে হচ্ছিলো এই জীবনটা বেরিয়েই যাবে। তো মা বাবা বললো না, এইভাবে ফেলে রেখে লাভ নেই, হসপিটালাইজ করতেই হবে। তো সেই তখন রাত্রির প্রায় 1:30 বাজে আমার ছোটো মামাকে ফোন করা হলো। ছোটো মামা অটো নিয়ে এলো। তো ছোটো মামারই একটা বন্ধুর অটো ছিল, তো সেই অটো নিয়ে এলো। সেই অটো নিয়ে এসে আমরা রাত্রি 1:30 নাগাদ আমি, বাবা আর ছোটো মামা মিলে গেলাম। কেন কি ছেলেরা যেহেতু ঘুমোচ্ছিলো, ছেলে তখন অনেকটাই ছোটো, ছেলে যেহেতু ঘুমোচ্ছিলো, তাই জন্য ছেলেটাকে আমি
নিয়ে মানে মাকে নিয়ে যেতে পারবো না, মা ছেলের সঙ্গেই ছিল, আমি গেলাম বাবাকে নিয়ে। তো হসপিটাল নিয়ে যাওয়াতে আমাদের চন্দ্রনগর হসপিটাল, তো চন্দ্রনগর হসপিটাল নিয়ে যাওয়াতে চন্দ্রনগর হসপিটালে আমাকে ডিটেলস জানতে চাইলো, আমি বললাম। তো তখন ওরা অতটা কেয়ার করেনি, ওরা নর্মাল বললো যে গ্যাস্ট্রিকের ডাক্তার দেখাও তাহলেই ঠিক হয়ে যাবে। আমিও তাই ধরে নিলাম যে গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্যই। জাস্ট দুটো পেন কিলার আমাকে ইনজেক্ট করে দিল ইঞ্জেকশনের সাহায্যে, দিয়ে কিছুক্ষণের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে নর্মাল হয়ে গেলাম আর বাড়ি চলে এলাম। রাত্রির 2:30 তখন আমি বাড়ি চলে এলাম, দিয়ে বাড়িতে এসে যেমন নর্মাল ঘুমোই তেমন ঘুমোলাম, কোনো অসুবিধা হলো না। দিয়ে নেক্সট সানডেতে আমার বাবা আর আমি গেলাম ডাক্তার দেখাতে, সেই ব্লগটাও আমি দিয়েছি যে ডাক্তার দেখাতে গিয়ে কত কিছু কিনে নিয়ে চলে এলাম। সো সেই ব্লগটাও আমি আমার চ্যানেলে দেওয়া আছে। সো ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার আবার গ্যাস্ট্রিকের জায়গায় আমার হার্টের প্রবলেম নিয়ে ইয়ে করলো যে তোমাকে ইকো করতে হবে, ইসিজি করতে দিল, ইসিজি করাবো বলে করবো না করে ইসিজিটা করালাম। ইসিজি নর্মাল এলো, বাট ডাক্তারের তাও সন্দেহ হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল আছে, তাই ডাক্তার ইকো দিল। এবার দেখো সব সময় সব পরিস্থিতি সমান থাকে না, যে সব সময় সব কিছু একবার হুড়মুড় করে ফেললাম। তো তখন মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে কোনো দিক দিয়ে আমি তেমন স্টেবল ছিলাম না যে ইকোটা করাবো সম্ভব হচ্ছিল, বা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে। তো আমি তখন ইকোটা করালাম না, যেমন চলছে তেমন চলতে দিলাম। তার মধ্যে আমার টাইফয়েড হলো, হাত কাটলো, আরও অনেক কিছু হলো, আপস অ্যান্ড ডাউনস গেল, তো অতটা ইয়ে করিনি। কিন্তু সেই দিনকে হওয়ার পর আবার 1 সপ্তাহ পর আবার হলো, ডাক্তার দেখাবার পরও 1 সপ্তাহের মধ্যে আবার হলো, আবার আমাকে হসপিটালাইজ করতে হলো। সেদিনকে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, মানে সেদিনকে আরও বাড়াবাড়ি হয়ে গেছিলো। অন্যদিন যেমন তাও একটু কমে যাচ্ছিলো, সেদিনকে ইঞ্জেকশন নেওয়ার পরও আমার কমেনি। ইঞ্জেকশন নেওয়ার পরও আমার ব্যথাটা মানে হালকা হয়েছিল, অনেকটাই হালকা হয়েছিল, বাট কোনো মতেই মানে সেই আরামটা পাচ্ছিলাম না। প্রায় আধ ঘন্টা ইঞ্জেকশন দেওয়ার আধ ঘন্টাও আমি হসপিটালে বসেছিলাম। আধ ঘন্টা পর আমি আরাম পেয়েছি, আরাম পেয়ে তারপর আমি বাড়িতে আসতে পেরেছি। আমাকে বলছিল হসপিটালাইজ করে দেওয়ার জন্য, কিন্তু হসপিটাল থেকেই আমাকে নেয়নি, বলেছিল ইঞ্জেকশন দেওয়া হয়েছে, একটুখানি ওয়েট করুন ঠিক হয়ে যাবে। তো গেল সেইটা, আবার বছর ঘুরলো, 2024 এলো। 2024-এ ঠিক এই এপ্রিল মে করে আবার আমার ব্যথা হলো রাত্রেবেলা করে, আবার ব্যথা উঠলো রাত্রেবেলা করে বলতে সেটা খুব একটা রাত্রির ছিল না, বৃহস্পতিবার ছিল, হ্যাঁ বৃহস্পতিবার ছিল। আর হ্যাঁ রাত্রিরই ছিল 12টার পর থেকে আস্তে আস্তে আমার ব্যথাটা উঠলো। আর সেদিকে একটুখানি রিচ খাবার খেয়েছিলাম, তো আমি ভেবেই নিয়েছিলাম যে অ্যাসিডিটির জন্য বা গ্যাসের জন্যই হচ্ছে। তো গ্যাসের ওষুধ খাওয়ার পর একটু ওয়ামিটিং হলো, তারপর আমি নর্মাল হয়ে গেলাম, প্রায় রাত্রি 2-2 এরকম হবে। তো নর্মাল হয়ে যাওয়ার পর আমি বললাম হ্যাঁ এটা গ্যাসের জন্যই হচ্ছে, যেহেতু ভমিটিংটা হওয়ার পরই আস্তে আস্তে ঠিক হয়ে গেল জিনিসটা। তো কিন্তু বাবা মা তার মতো বাবা মায়ের সন্দেহ হয়ে যাচ্ছিলো যে নিশ্চয়ই এটা কিছু একটা ব্যাপার আছে। মামাবাড়ির লোককে বলাতে মামাবাড়ির লোকরা তো বলেই দিল দেখ এটা ওর গল ব্লাডারের জন্যই হচ্ছে, আর ফেলে রাখিস না। তাও আমি জেদ করে পড়ে রইলাম যে না আমি ডাক্তার দেখাবো না, এটা গ্যাসের জন্যই হচ্ছে। হ্যাঁ আমার এই মানে জেদ করাটাই আজকে আমাকে এত দিন টেনে নিয়ে চলে এলো। তো যাই হোক, তারপরে আবার 2 থেকে 3 দিন পর সেম সন্ধেবেলা থেকে আবার ব্যথাটা শুরু হলো। সেদিকে আমি আমার একটা অফিসিয়াল কার্ড করাবার জন্য বেরিয়েছিলাম, ব্যথা নিয়েই বেরিয়েছিলাম। তো আমি ভাবলাম হাঁটা চলা করে আসি, হয়তো যদি ঠিক হয়ে যায়। বাট আসার পর থেকে আরও ব্যথাটা বাড়লো, ওষুধ খেলাম কিছুই হলো না। মামা গিয়ে ইয়ের থেকে ফার্মাসি থেকে তোমার ব্যথার ওষুধ এনে দিল, ব্যথার ওষুধেও ঘন্টাখানেক ওয়েট করলাম, কিছু হলো না। তারপর রাত্রির 8টা নাগাদ আমরা আবার হসপিটালের দিকে ছুটলাম। তো হসপিটালে দেখো, হসপিটালে যাওয়া মানেই যে খুব ইজি ব্যাপার তা তো নয়। তো হসপিটালে যাওয়াতে এতবার করে আগের বারের যেগুলো হয়েছিল সেগুলো দেখানো, তো হসপিটাল থেকে বললো যে এবার তোমার পেটের ইউএসজি করতেই হবে। এতবার যখন এত কিছু হয়ে যাচ্ছে নিশ্চয়ই এটা নর্মাল গ্যাসিডিটি বা গ্যাসের জন্য নয়। তো ঠিক আছে, পরের দিন আউটডোরে দেখাবো বলে তো ইঞ্জেকশন নিয়ে নর্মাল ঠিক হয়ে গেলাম ঘন্টাখানেকের মধ্যে। তো চলে এলাম, দিয়ে পরের দিন আমি আউটডোরে গেলাম। আউটডোরে গিয়ে ডাক্তার দেখালাম। নর্মাল আমাকে বলেছিল যে তুমি কিন্তু নর্মাল ডাক্তার দেখাও, ডাক্তার দেখিয়ে দেখো কী হয়। তারপরে তো আউটডোরে যে জেনারেল ফিজিশিয়ান ছিলেন, তো আমি জেনারেল ফিজিশিয়ানকেই দেখালাম। তো উনিও ইউএসজি আমাকে প্রেসক্রাইব করলেন যে ইউএসজি করাও তুমি, হোল অ্যাবডোমেনের পুরো পেটের আর কি পুরো ইউএসজি করাও, তারপর রিপোর্টটা নিয়ে আমার কাছে আসো, আমি দেখে দিচ্ছি। তো হোল ইউএসজি যখন করতে গেলাম, তো ইউএসজি রিপোর্টটাও আমার কাছে আছে, আমি আজকে তোমাদের সব ডিটেলসে শেয়ার করব। তো এটা ছিল আমার ইউএসজি।
তখন দেখো ইউএসসির রিপোর্ট দেখে তো আর ওইভাবে বলা যায় না। তো যাই হোক, আমার ওখানে দিদি কাজ করতো, তো দিদিকে আমি বললাম তুই যখন রিপোর্টটা আনবি একবার জিজ্ঞেস করে আনবি কী হয়েছে না হয়েছে। তো তখন রিপোর্টের যে পেছনে যে এত কিছু লেখা থাকে, এগুলো তো নর্মাল মানুষ পড়লে হয়তো বুঝতে পারবে, কিন্তু অতটাও ধরতে পারে না। তো যিনি আর কি এই রিপোর্টটা দিলেন ডাক্তার, তিনি আমার দিদিকে বলে দিলেন ওর স্প্লিনটা বড় হয়েছে। স্প্লিন মানে পিহা, যেটা দ্বারা আমরা ইমিউনিটি পাই, যেটা রক্তকে শোধন করে আবার নতুন ভালো রক্ত আমাদের হার্টে হয়ে, যেটা আর কি ফিল্টারের কাজ করে আর কি, সোজা কথা। তো এখানে আমিও তারপর ও যেই না বললো তখন আমি দেখলাম যে এখানে লেখা আছে যে স্প্লিনটা এনলার্জ হয়েছে। তো যাই হোক, তো আমি ভাবলাম তাই হয়তো হবে, স্প্লিন হয়েছে, ডাক্তারকে দেখাবো। স্প্লিনটা তো এমনি এমনি বড়ো হয় না, বা স্প্লিনটা এমনি এমনি এনলার্জ হয় না, নিশ্চয়ই শরীরে অন্য কোনো রোগ থাকলেই সেটার জন্যই স্প্লিনটা হয়। তো সেটা ডাক্তার দেখালে তো দিদি আমাকে করলো যে তুই আমাদেরই ওখানে বসে, যেহেতু এটা আমি আমাদের এখানে যে দত্ত ক্লিনিক আছে চন্দননগরে, তো দত্ত ক্লিনিক থেকে করিয়েছিলাম, তো ওখানেই একজন গ্যাস্ট্রোলজিস্ট বসেন, তো তুই গ্যাস্ট্রোলজিস্টকে দেখা, তো স্প্লিনের ব্যাপারটা যদি কোনো থেকে হয়ে থাকে লিভার টিভারেতে, কিন্তু তোর লিভার তো ঠিক আছে। লিভার এখানে আমার একদম পারফেক্ট নর্মালি দেখাচ্ছিল, কোনো ফ্যাটি লিভারও হয়নি, কিছু না। তো তুই একবার তাও দেখিয়ে নে গ্যাস্ট্রোলজিস্টকে, দেখ কী হয়। তো আমি তখন ওকে বললাম যে আমি তো এর আগেও গ্যাস্ট্রোলজিস্টকে দেখিয়েছিলাম, কোনো লাভ হয়নি। ওগুলো তুই একবার দেখা ওকে। তো পরের দিনই আমি গ্যাস্ট্রোলজিস্টের কাছে গেলাম। তো গ্যাস্ট্রোলজিস্ট রিপোর্টটা দেখে বললো স্প্লিন এনলার্জ হয়েছে, এটা কোনো ব্যাপার না, কারণ কি এটা নর্মাল 135 mm হয়েছে, 125 না 120টা হলো নর্মাল স্প্লিনের তো তার থেকে একটু বেড়েছে, এটা কোনো ব্যাপার না, তোমার হয়েছে গল ব্লাডার স্টোন। তখন অফিসিয়ালি আমি জানতে পারলাম ডাক্তারের কাছ দিয়ে যে এটা আমার গল ব্লাডার স্টোনের জন্যই ব্যথাটা হচ্ছে। সো এটা 9 mm একটা স্টোন আছে, তাছাড়াও মাল্টিপাল স্টোন রয়েছে। উনি পুরো দাগ দিয়ে দিলেন, এখানে দেখতে পাচ্ছ কি না জানি না, উনি পুরো দাগ দিয়ে দিলেন যে গল ব্লাডার স্টোনের জন্যই হয়েছে। তো বললো আমি এখানে কিছু করতে পারবো না, তুমি সার্জেন দেখাও। হ্যালো গাইস, সো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি 2 পার্টে ভাগ করে দিলাম। ফার্স্ট পার্ট এটা, সো দেখো তোমরা কেমন লাগে। আর সেকেন্ড পার্ট নেক্সট ব্লগে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, তোমরা পাশে থাকো, সাথে থাকো। টিল দেন টাটা, বাই বাই।